আসসালামু আলাইকুম। সবাইকে অভিনন্দন, সুস্থতা কামনা করছি এবং যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা রইল। বেশ কিছুদিন পর আজকে আবার মোবাইলের সামনে বসা, যে কারণেই হোক বেশ কয়েকদিন হলো এইটুক সময় বের করা সম্ভব হয়নি। এর ভিতরে অনেক ঘটনা ঘটে গেছে। এনসিপি নিবন্ধন পেয়েছে, মার্কা পেয়ে গেছে, ঐক্যমত কমিশন সরকারের কাছে তাদের চূড়ান্ত সনদ, জুলাই সনদ বা সংস্কার বিষয়ে যত ধরনের কর্মকাণ্ড সরকারের কাছে হস্তান্তর করেছেন, সব বিষয়েই নোট আছে, কথা বলবো আস্তে আস্তে। কিন্তু এই মুহূর্তে বলবো বিএনপির নমিনেশন প্রাপ্ত ব্যক্তিদের অবস্থান, বিএনপির সার্বিক অবস্থান, বিএনপির দৃষ্টিভঙ্গি, বিশেষ করে জুলাই আগস্টকে নিয়ে বিএনপির দৃষ্টিভঙ্গির কি পরিবর্তন হলো কি না বা কতটুকুন হয়েছে সেই বিষয়। মূলত আমরা যদি একটু চিন্তা ভাবনা করতে যাই, প্রথম চিন্তা ভাবনায় আসে যে বিএনপির মোট কেন্দ্রীয় অফিস কয়টি। নয়াপল্টনে রিজভির দখলকৃত যেটি সেটি, নাকি ম্যাডাম খালেদা জিয়া গুলশানে যে ফিরোজায় থাকেন সেটি, নাকি লন্ডন ভিত্তিক তারেক জিয়া অর্থাৎ তারেক রহমান যেখানে থাকেন সেইটি, নাকি সবগুলোকে কেন্দ্র করে আবারও সেই হাওয়া ভবনের মতো অদৃশ্য একটি শক্তি বিএনপিকে দখল করে আছে? কোন জায়গা থেকে বিএনপিকে নিয়ন্ত্রণ করছে, করার চেষ্টা করছে, বা বিএনপি কাদের দখলে আছে? নমিনেশনের দিক থেকে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে এই বেসিক জায়গাটায় হাত দিতে হবে। এই নমিনেশনের যে লিস্ট ফখরুল সাহেব ঘোষণা করেছে, এটা কার হাতের লিস্ট, কোন জায়গা থেকে এসেছে? কেউ কেউ বলছেন, আমি যতটুকু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, কেউ কেউ বলছেন এনএসআই রিপোর্টের ভিত্তিতে বা ডিজিএফআই রিপোর্টের ভিত্তিতে। সেখানে আমার কথা হলো, এই 1.5 বছরে এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, মাঠে তারা কতটুকুন পরিবর্তন আনতে পেরেছে? ডিজিএফআইয়ের উপর থেকে শুরু করে এখনও যারা আছে মাঠ পর্যায়ে যারা ছিল, এমনও তো ডিজিএফআই এনএসআই ছিল যারা যে একেবারে তারা আমলীগের বাড়িতে দাওয়াত পর্যন্ত খেয়েছে। যে কোনো আমলীগ নেতার ঘরোয়া কোনো অনুষ্ঠান হলেও সেখানে ডিজিএফআই এনএসআই ফ্রিতে দাওয়াত পেয়েছেন এবং তাদের কাজই ছিল আমলীগকে শেল্টার দেওয়া, আমলীগের বিরুদ্ধে কে কোথায় অবস্থান নিচ্ছে, আমলীগ মিছিল করলে কোথা থেকে বাধা আসতে পারে, সেই ব্যক্তিগুলো কারা, তাদেরকে তার 2-1 দিন আগেই ধরিয়ে দেওয়া, অ্যারেস্ট করা, বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে চুপ করিয়ে দেওয়া, এই ডিউটিগুলোই তো এনএসআই ডিজিএফআই করতো এবং তারাই তো এখনও মাঠে আছে। তাহলে তাদের রিপোর্টের ভিত্তিতে যদি বিএনপি দলীয় নমিনেশনের নাম চূড়ান্ত করে, তাহলে তারা কারা হবে? অবশ্যই আওয়ামী লীগের আদর্শিক বা আওয়ামী লীগকে যারা পুনঃপ্রতিষ্ঠিত করতে চায় বা রয়ের এজেন্টের অনেকটা প্রভাব এর ভিতরে কি রয়ে যাবে না? এই বিএনপির যাদেরকে নমিনেশনের নাম ঘোষণা করা হলো। দ্বিতীয় কথা, নাম ঘোষণার ভিতরে আমরা যদি একটু অবলোকন করি, পুরাতনের ভিতরে খন্দকার মোশাররফ সাহেব উনি আছেন, আর প্রাজ্ঞ বা বয়স্ক মানুষের ভিতরে আর মেজর হাফিজ সাহেব আছেন, জিয়াউর রহমানের সাথে যারা ছিলেন, অল্প অল্প কিছু লোক আছেন যারা ম্যাডাম খালেদা জিয়ার সাথেও ছিলেন। কিন্তু তারেক জিয়ার সময়ের সাথে যাদেরকে উত্থান ঘটেছে এবং যাদেরকে এই উত্থানের ফলে বিএনপির বড় ধরনের ধস নেমেছে, বিএনপি বিভিন্ন ধরনের কলঙ্কের ভিতরে, দুর্নামের ভিতরে জড়িয়ে গেছে, তাদের একটি প্রভাব প্রতিপত্তি বেশি প্রতিফলিত হয়েছে বলে মনে হচ্ছে। অর্থাৎ লিস্ট চারিদিক থেকেই গিয়েছে। ম্যাডাম খালেদা জিয়ার উপদেষ্টার বেশি একটা প্রভাব পড়েছে মেজর জেনারেল ইলাহি আকবরের কাছ থেকে, আমি যতটুকুন জাস্ট কনসেপ্ট। 64 জেলায় সেনা ক্যাম্প আছে, উনি সেনা ক্যাম্পের যে অফিসাররা আছেন তাদের সাথে সব কিছু ফাঁস হয়ে যাবে?
আমার আইডিয়া জাস্ট, অপরাধ হলে ক্ষমার চোখে দেখবেন। তাদের সাথে তিনি যোগাযোগ করেছেন কিনা, করে মাঠ পর্যায়ে থেকে একেবারে ফিল্ডের থেকে জনপ্রিয়তা যাচাই বাছাই করে তিনি এই লিস্টে তাদেরকে আনতে পেরেছেন কিনা বা আনার চেষ্টা করেছেন কিনা, নাকি এক ঘেয়েমি হয়ে গেল যে যারা শুধু সেনাবাহিনীর সাথে সম্পৃক্ততা, অর্থাৎ তারা পারিবারিকভাবে কেউ চাকরি বাকরি করতো, পূর্ব পরিচিত, ওই ধরনের কোনো লোক লিস্টে চলে আসলো কিনা যেটা জনসমর্থনের বাইরে। সেটাও যদি হয়, সব মিলিয়ে জনসমর্থনের বাইরে গিয়ে দুটি ধারা এখানে ধরা যায়। একটি হচ্ছে জনসমর্থন পুষ্ট প্রার্থীর নাম ঘোষণা, আর একটা হলো যে জনসমর্থনকে তোয়াক্কা করা হয়নি এখানে, শুধুমাত্র কেন্দ্রের যারা তুষ্ট ছিল, মনোতুষ্টের চেষ্টা করেছে, সন্তুষ্ট ছিল কেন্দ্রে তাদের কথাবার্তায়, আচার আচরণে, ব্যবহারে, অথবা ভারতের রয়ের এজেন্টের যে উদ্দেশ্য, ভারতের যে প্রভাব, সেইটার উদ্দেশ্যে বিএনপিকে যে যত বেশি প্রভাবিত করতে পেরেছে জনসমর্থনের বাইরে গিয়ে, তাদেরকে নমিনেশনে অধিকার দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখানে চিন্তাভাবনার বিষয় আছে। আমরা যদি একটু ছোটোখাটো, বেশি না, ছোটোখাটো বিষয়ে দু একটি চিন্তাভাবনা করি, ফজলুর রহমানকে এনে কিন্তু নমিনেশন দেওয়া হয়েছে। সবচেয়ে বিতর্কিত ব্যক্তি, জুলাই আগস্টের যে সবচেয়ে ন্যাক্কারজনক কথাবার্তা বলে এবং কখনো বিএনপিকে হেয় করেছে, কখনো ব্যক্তি পর্যায়ে কাউকে হেয় করেছে, দলের অনেক ধরনের দুর্নামের ভিতরে ঠেলে দেওয়া লোক ফজলুর রহমানকে কিন্তু নমিনেশন দেওয়া হয়েছে। সবচেয়ে দেখার বিষয়, দার্জিলিং সালাউদ্দিনের ছেলের যে চাকরিদাতা, অর্থদাতা, সেই এস আলমের সেই কোম্পানি যেখানে দার্জিলিং সালাউদ্দিনের ছেলে জব করতেন, সেই বড় কোম্পানিটির, বড় গ্রুপ অফ কোম্পানিটির যত গাড়ি টাড়ি ছিলেন সংরক্ষণ করতেন তিনি, এবং জুলাই আগস্টের পরে খুব নিরাপদে, স্বচ্ছতার সাথে, সুন্দরভাবে গাড়িগুলোকে সরিয়ে সেভ করে নিয়ে আরেকটি বিতর্কিত ব্যক্তি চিটাগাংয়ের, তাকেও নিয়ে এসে নমিনেশন দেওয়া হয়েছে। যদিও ফরিদপুর মাদারীপুরের হিলাল সাহেবেরটা আবার স্থগিত করা হয়েছে, কিন্তু কথা হলো এদের নাম কিভাবে ভিতরে ঢুকলো, কারা, কার প্রভাবে, এইটা কে করলো? কি রিজভির অফিস, নাকি ম্যাডাম খালেদা জিয়া ফিরোজা থেকে অফিস থেকে, নাকি লন্ডন থেকে, নাকি উনার উপদেষ্টা মণ্ডলীর যাদের সবচেয়ে বেশি প্রভাব বর্তমান সময়ে, তাদের থেকে প্রচুর অর্থের খেলা শুরু হয়েছে? অর্থগুলো যদি হয়ে থাকে, কে নিল, কার মাধ্যমে? সার্বিকভাবে যে একটি টিম দাঁড় করানো হয়েছে, নমিনেশন প্রাপ্ত হয়ে যারা নির্বাচনের জন্য লড়বেন বলে বিএনপি ঘোষণা দিয়েছেন, কয়েকজন ছাড়া বাকি নিজেরা কতটুকুন সমর্থনযোগ্য যার যার এলাকায়, মার্কআপ বাদ দিয়ে তাদেরকে যদি দলে রেখেই ধানের শীষ বাদ দিয়ে নমিনেশনে ছেড়ে দিলে তারা দৌড়ে কতটুকু এগিয়ে আসতে পারবে জনগণের ভোট নিয়ে, এগুলো পর্যালোচনার দরকার ছিল আরও নিবিড়ভাবে। এবং আমরা সেটা চাচ্ছিলাম যে বিএনপি পুঙ্খানুপুঙ্খভাবে মানুষের মনের কাছে পৌঁছাইতে পারবেন এবং জনসমর্থন পুষ্ট নেতাদেরকে বিএনপি নমিনেশন দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আদতে সেটা হয়নি। যদিও রুমিন ফারহানাতে মিডিয়ার ব্যক্তি, টকশো ব্যক্তিত্ব এরা, কিন্তু ফজলুর রহমানকে যদি দেওয়া হয় তাহলে গোলাম মোল্লা রনিকেও তো দিলে আর একটু ভালো হইতো না? সেখানটায় কাউকে বাদ দেওয়া হয়েছে। এটা সাজেদা চৌধুরীকে বাদ দেওয়া হয়েছে হয়তো মেননের বোন সেই হিসাবে, নজরুল ইসলাম খানকে বাদ দেওয়া হয়েছিল কেন, আমি এটা এর অনেক আগের একটা ভিডিওতে বলেছিলাম, আজকে বলবো না, তার মনে কষ্ট দিতে চাচ্ছি না আমি। মেজর হাফিজ সাহেব একেবারে শেষ ধাক্কায় তিনি বলে ফেললেন জুলাই সনদের কি দরকার, গণতন্ত্রের জন্য একটি সংসদই তো প্রয়োজন। উনি কি ঘুম থেকে উঠলেন কিনা জানি না, দেশে যে 1.5 বছরে কত কিছু হলো, এত রক্ত, এত প্রাণ, এত ঘাম, এত শ্রম, এত আন্দোলন, এত মানুষের আহাজারির ভিতর থেকে মানুষের যে দীর্ঘশ্বাস ফেলার একটি জায়গা প্রলম্বিত হলো, মানুষের পদচারণার ক্ষেত্র হিসাবে বাংলাদেশ যে আবার সরগম হয়ে উঠল, উনি কি সব কিছু ভুলে গেলেন?
এমপি হবেন, এমপি হলে ওনাকে মন্ত্রিত্ব দেবে না, মন্ত্রিত্ব উনি পাবেন না, কারণ উনি মান্নান সাহেবের সাথে সেই সংস্কারপন্থী বলেন আর বিএনপির বিকল্প তৃণমূল যাই বলেন না কেন, তার সক্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন, ওনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে না। হয়তো এইসব কথা বলে চাটুকারিতা করে কিছুটা দলের অনুকম্পা নিয়ে নাম পেয়েছেন, নমিনেশনের লিস্টে নাম আছে, কিন্তু খুব বেশি যে মর্যাদাবান হবেন তার থেকে মেজর হাফিজ ব্যক্তি হিসাবে অনেক সম্মানী ছিলেন। যদি এমপি নাও হতেন, রাজনীতিতে নাও থাকতেন, তিনি মুক্তিযোদ্ধা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠাতা লগ্ন থেকেই তিনি ছিলেন দলের সাথে, সেখানে তার সম্মান ছিল অনন্য অনন্য উচ্চতায়। এই যে কিছু কিছু কথা বলে নিজেদেরকে বিতর্কিত করে পুরা জাতির সামনে নিজেদের নগ্নতা প্রকাশ করে ছোট হয়ে গেলেন একটু নমিনেশনের জন্য। জানি না এর ভিতরে কী আছে, আমরা অনেক কিছুই জানি না, কিন্তু সার্বিকভাবে অনেক নমিনেশন প্রাপ্ত ব্যক্তি আছে যাদের এলাকায় নিজের পায়ের বল নেই, নিজে দাঁড়াবার মতো, ভোটারদেরকে ভোট নিয়ে এমপি হওয়ার মতো শক্তি নিজের পায়ে নেই। তারা সেই রকে ব্যবহার করবেন, আওয়ামী লীগের এজেন্টদেরকে ব্যবহার করবেন, ডিজিএফআই এনএসআইকে প্রভাবিত করে আওয়ামী লীগের কায়দায়, আওয়ামী লীগের সিস্টেমে, যে দেখো আমি তো ওই আওয়ামী লীগের ওই নেতার ওই নেতার বা আওয়ামী লীগের নেতাদের দিয়ে তাদেরকে হয়তো ফোন করাবেন যে একে আনতে হবে, এর পক্ষে কাজ করো। এইভাবে সারা নেট ভাবে ইলেকশন হলে অনেক এমপি, অর্থাৎ অর্ধেকের বেশি, 2/3 হেরে যাবে নিশ্চিন্তে। সংসদ সদস্য হওয়ার মতো যোগ্যতা তাদের নেই যদি এককভাবে নিজেদের প্রচেষ্টায়, জনপ্রিয়তায়, যদি দলীয়ভাবে তাদেরকে সেই সাংগঠনিকভাবে চাপ দিয়ে ভোটের ব্যবস্থা না করা হয়, বা ওই যেটা ডিজিএফআই বা এনএসআই বা আরও যারা আছে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা ছাড়া আর নেই। আর সব মিলে বিএনপি যদি ক্ষমতায় আসে, কতটা শক্তিশালী ব্যক্তিত্ব, জ্ঞানবান, রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তি এই সরকারে বিএনপিতে এমপি হয়ে সংসদে পর্যন্ত যে এবং সংসদ টিকিয়ে রেখে সরকারকে শক্তিশালী একটি অবস্থানে ধরে রাখার মতো তাদের প্রজ্ঞা, তাদের জ্ঞান প্রদর্শন করবে, এটা নিয়েও চিন্তার বিষয় আছে। বেশি খেলোয়াড়ই পরাজিত টিমের প্লেয়ার, এখানে নূতনত্ব বা প্রজ্ঞাবান ব্যক্তিত্ব যেখানে এর অন্তর্ভুক্ত হয়েছে সেটা আমার মনে হয়নি। এবং আমি যতটুকু মানুষের কাছ থেকে সমালোচনা শুনেছি, যদিও বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ হয়েছে প্রার্থীদের বিরুদ্ধে, সেটা হয়তো দল ওই যে এক কথা বলে কেটে গেল যে বড় দল, অনেক প্রার্থী, সবাইকে সন্তুষ্ট করা যাবে না। এই যে প্রতারণামূলক, এগুলো হচ্ছে প্রতারণামূলক কথা। অর্থাৎ প্রার্থীর কতজন সমর্থন আছে ওইখানে বা কী পরিমাণ, কত পার্সেন্ট, সেটা যাচাই বাছাই করা হয়নি। না করে দলের প্রতি কে কতটা অনুগত্য স্বীকার করেছে, পা চেটেছে, মোট কথা চেয়ারের পায়ের কাছে বসেতে তার জামা দিয়ে কার পা জুতাটা কতটুকু মুছে দিয়েছে সেইটা অনুমীয় হয়েছে। কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন, দলের প্রতি আদর্শিক, জিয়ার আদর্শিক ব্যক্তিত্বগুলোকে, যারা ব্যক্তিত্ব সম্পন্ন এবং সম্মানজনকভাবে রাজনীতিতে ভূমিকা রাখতে চায়, তাদেরকে দেওয়া হয়নি। অর্থাৎ ওই যে একটা প্রবাদ আছে যে শিয়াল চালাক আর কুকুর বিশ্বস্ত, কিন্তু ওই বিশ্বস্ততা দেখতে গিয়ে যে নিজের দলের কতটা দুর্বল জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেটা দল বুঝতে পারবে ক্ষমতায় যাওয়ার পর 6 মাস বা 1 বছর পরে কত বড় একটা ধোঁকার ভিতরে পড়ে যাবে এই দলটি। যদি এখনো সময় আছে, জনগণের আশ্বাসের জায়গা বা আশ্বস্তর জায়গা এখনো সময় আছে, যদি পুনরায় পর্যবেক্ষণ করে এলাকার ভিত্তিতে, এলাকার জনপ্রিয়তা দেখে নমিনেশন সংশোধন করে। যদিও বলছে এটা চূড়ান্ত না, বদলি হতে পারে, সুযোগটা রেখেছে, তবে দলকে সব জেলায় যে সবাই হৈহুল্লার করে চাবে তা নয়। যারা প্রকৃতপক্ষে যে আদর্শের ব্যক্তিত্ব,
তারা রাস্তায় আন্দোলন করবে না, তারা দেশের গ্যাঞ্জাম বা দলের দুর্নামের ভিতরে ফেলার চেষ্টা করবে না, তারা নীরবই থাকবে এবং তারা দলের প্রতি, আদর্শের প্রতি, দলের প্রতি নয় বা ব্যক্তির প্রতি নয়, আদর্শের প্রতি অনুগত থাকবে, এটা ঠিক। কিন্তু সেই তাদেরকে যদি অসম্মান করা হয়, যারা আদর্শের প্রতি অনুগত, তাদেরকে যদি অসম্মান করা হয় এবং ওই লাইন ঘাট চ্যানেল দেখে, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার আমি দেখলাম মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জের, তাকে নমিনেশন দেওয়া হয়েছে। অত্যন্ত দুঃখজনক এইসব ঘটনাগুলো বিএনপির জন্য। যারা বিএনপির সবচেয়ে কলিজায় দুর্বল জায়গায় কোরাল মেরেছিল, তারা আবার সেই জায়গাগুলোতে পুনঃস্থাপন করে নিল তারা। কিন্তু যারা মাঠে থেকে একেবারে মানুষের সাথে থেকে এই দলটাকে এই পর্যন্ত আগায় নিয়ে আসলো, রিলে খেলার মতো হয়ে গেল। অ্যাথলেটিক্স একটা খেলা আছে, 100-এর রিলে, 400-এর রিলে, স্টিক নিয়ে দৌড়ে যাইয়া শেষ মানে মাথার আর একজনকে দেয়। ঠিক এইভাবেই যেন যারা তৃণমূল থেকে সর্বশক্তি দিয়ে দলকে শক্তিশালী একটা অবস্থানের ভিতরে রেখেছিল, তারা যেন রিলে করে আর একজনের হাতেটা দণ্ড ধরিয়ে দিল, যারা একেবারে শীর্ষে পৌঁছে দেওয়ার মতো। দল দুর্বল হয়ে গেল, এতে দলের অভ্যন্তরীণ দূরত্ব বেড়ে গেছে। এতটা পিচ্ছিল পথ যে কোনো একটি পদক্ষেপও ভুল হলে পিছিয়ে গিয়ে পুরা গর্তে পড়ে যাবে দল। সতর্ক হওয়ার সময় এখনো আছে। যদি তৃণমূল ভোটারদের মনের ইচ্ছাটা পূরণ না হয়, শুধু দল ভিত্তিক নমিনেশন প্রাপ্ত নেতা দলের থেকে, কেন্দ্র থেকে নমিনেশন দিয়ে পাঠিয়ে দেওয়া হয় যে একে দিলাম ধানের শীষে ভোট দাও, সব একসাথে কাজ করতে হবে, তারেক জিয়ার মতো সব একসাথে কাজ করতে হবে, এক হয়ে কাজ করতে হবে, না। আপনারা এদের নিয়ে কাজ করেন, আপনাদের নিয়ে দল কাজ করবে না। ভোটারদের নিয়ে আপনারা কাজ করেন। আর আপনারা যদি মনে করেন আপনাদের নিয়ে ভোটাররা কাজ করবে, রাজনীতির ঠিক অনেক দূরে আছেন, বাইরে আছেন। জনগণের ভিতরে আসুন, জনগণের সেন্টিমেন্টকে নিয়ে আপনারা দল সাজান, সে দল শক্তিশালী হবে। আর আপনাদের সেন্টিমেন্ট যদি দলের ভিতরে চাপিয়ে দিতে চান, ভুল পথে হাঁটছেন। জুলাই আগস্ট কতটা শক্তিশালী ছিল, জায়গাটাকে আবারও টেবিলে বসে চিন্তায় নিতে হবে এবং একাকী বসে ভাবতে হবে। যদি সেটাই করেন যে দল যাদেরকে নমিনেশন দিয়ে পাঠাচ্ছে তাদেরকে বিজয় করে দেবে, বিজয়ী হয়ে আসবে, 40% ভোটার নীরব আছে। কোনো ধরনের বিন্দু মাত্র ভুল হলে সেই ভোটারদের থেকে দূরে সরে যাবেন। অতএব আপনাদের কেন্দ্রীয় অফিস কোনটি সেটা সঠিক করেন, সঠিক করে কেন্দ্রীয় অফিসের চূড়ান্ত, অর্থাৎ আমি মিন করছি ম্যাডাম খালেদা জিয়ার হাতে লিস্টটি ধরিয়ে দিয়ে তার মাধ্যমে সংশোধন হয়ে আসুক দল। তার বাইরে কিন্তু আশু বিপদ সম্ভাবনার মধ্যে আছেন। আসসালামু আলাইকুম।